সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা লেকচার 5 এ যাত্রা শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠদান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সম্মান দ্বিতীয় বর্ষ। বিষয় ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1757 থেকে 1947। কোর্স কোড 221901। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। বর্তমানে করোনার মহামারীতে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমাদের আলোচনার মূল পর্ব। আজকের বিষয়টি আলোচনার জন্য আমরা স্থির করেছি মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনার সাংবিধানিক, ব্রিটিশ ভারতের সাংবিধানিক এবং রাজনৈতিক প্রস্তাবের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এই মিশনটি একটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এর ইতিপূর্বে যে ক্রিপস মিশন হয়েছিল, সেই ক্রিপস প্রস্তাব বা ক্রিপস প্রস্তাবের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই মন্ত্রী মিশন পরিকল্পনা। 1942 সালের 29 মার্চ ব্রিটিশ ক্যাবিনেটের একজন প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপসের দেওয়ার প্রস্তাবের যেটা ছিল পরবর্তীতে ক্রিপস মিশন নামে আমাদের ইতিহাসে পরিচিত আছে, ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সেই মিশনটাও কিন্তু এসেছিল এই ভারতের যে রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যার একটি সাংবিধানিক সমস্যা সমাধান করার জন্য, কিন্তু আসলে সেটাও ব্যর্থ হয়েছিল। তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন যুদ্ধোত্তর বিশ্ব রাজনীতি বা বিশ্ব পরিস্থিতি, ব্রিটেনের শ্রমিক দলের নতুন সরকার গঠন, ভারতীয়দের স্বাধীনতা প্রত্যাশা প্রভৃতি ব্রিটিশ সরকারকে ভারত নীতিতে মারাত্মকভাবে প্রভাবিত করে। তার কারণ, ব্রিটিশরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত উপমহাদেশের সহযোগিতা কামনা করেছিল, ভারতরাও কিন্তু সেই নৈতিক বা আর্থিক বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ব্রিটিশের সার্বিক প্রভাব কিন্তু কমতে থাকে সারা বিশ্বে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসে যে বিষয়টা দেখা যায়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আসলে ব্রিটেনই। কারণ তার অন্যতম মিত্র সহযোগী যে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু সেইভাবে কোনো ক্ষতি হয়নি। একমাত্র পার্ল হারবারের ক্ষতিটাই তাদের জন্য সবচেয়ে বড় আকার হয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ব্রিটেন। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই সারা বিশ্ব থেকে তাদের যে উপনিবেশিক দেশ ছিল বা উপনিবেশগুলো ছিল, সেখানে তার উপর থেকে তাদের প্রভাব কিন্তু কমতে থাকে। এটা কিন্তু বিশ্ব রাজনীতিতে তাদের প্রভাবটাও কমতে থাকে। সেই সময় থেকে কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রভাব সৃষ্টি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা অব্যাহত থাকলো। তো এই কারণে তাদের সারা বিশ্বের যে উপনিবেশ ছিল ব্রিটিশের, সেই উপনিবেশের নিয়ে তাদের নতুন করে ভাবতে হলো। এবং তারা এই সরকারের নীতি, সরকারের বিভিন্ন চিন্তা পরিকল্পনার মধ্যে ভারতের পরিকল্পনাটা অনেক বেশি ছিল। এর কারণ হলো
যে ভারত তাদের উপনিবেশ যতগুলো পৃথিবীতে ছিল তার মধ্যে সবচেয়ে প্রায় বড় একটা উপনিবেশ ভারত উপমহাদেশ। তো এই সময় ব্রিটিশের নতুন সরকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের নতুন পদক্ষেপ গ্রহণ করে। তখন তারা ভাবলো যে আমরা ব্রিটিশের তখন নীতি হয়ে গেল একটি শান্তি নীতি। আর ভারতবর্ষ যেহেতু একটি সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সমস্যা তৈরি হচ্ছিল, সেই কারণে ব্রিটিশের পক্ষেও কিন্তু এটা মোকাবেলা করা সময় বা মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছিল। সেই প্রেক্ষাপটে কিন্তু এরা ব্রিটিশ ভাবলো যে ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমাধানের জন্য একটা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দরকার। এরই অংশ হিসেবে এই চিন্তা বা এই পরিকল্পনার অংশ হিসাবে 1946 সালের মার্চ মাসে ব্রিটিশ মন্ত্রিসভার 3 জন প্রভাবশালী মন্ত্রী যথা ভারত সচিব লর্ড লরেন্স, বাণিজ্য বোর্ডের সভাপতি স্যার স্ট্রাফোর্ড ক্রিপস এবং নৌ বিভাগের প্রথম লর্ড A.V. আলেকজান্ডারকে নিয়ে একটি মিশন গঠিত হলো বা একটা কমিটি, একটা মিশন। তখন এই মিশন কমিটি গঠন করা হলো। এই কমিটি ভারতে প্রেরণ করা হয়েছিল। এটা একটা মিশন বলা যেতে পারে। অর্থাৎ তারা একটি উদ্দেশ্যকে সাধন করার জন্য ভারত উপমহাদেশে এসেছিল। উদ্দেশ্যটা হয়তো আমরা ইতিপূর্বেই বলার চেষ্টা করছি যে ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক সমস্যার সমাধান করার জন্যই একটি কমিটি মিশন প্রেরণ করা হয়েছিল। 1946 সালের মে মাস থেকে এই মন্ত্রী মিশন সিমলাতে ভারতীয় নেতৃবৃন্দের সাথে ভারতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলাপ আলোচনা শুরু করেন। অর্থাৎ নেতৃবৃন্দ বলতে একটু মনে রাখার দরকার যে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে নেতৃবৃন্দ ছিল তাদের নিয়ে একটি ভারতের সিমলাতে অধিবেশনে বসলো। অর্থাৎ তাদের সাথে আলাপ আলোচনা ব্যতীত কিন্তু এই মিশন কাজ করতে পারে না। সেই কারণে তাদের গুরুত্ব সহকারে তাদের আলাপ, তাদের কথা, তাদের চিন্তা, তাদের ভাবনা, তারা কি কি চায় তার উপর নির্ভর করে তারা একটি রূপরেখা করবেন বলে তাদের নিয়ে একটি আলোচনায় বসলেন। আলোচনায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, গণপরিষদ গঠন ইত্যাদি বিষয়ে অত্যন্ত জটিল বিষয়গুলো এই রাজনৈতিক বিষয় হিসেবে স্থান পেল। অর্থাৎ সরকারের রূপ হবে কেমন, তারপরে গণপরিষদ অর্থাৎ জানা যায় যে যখন নতুন কোনো রাষ্ট্র গঠন করা হয় তখন সেই রাষ্ট্রে যেহেতু নির্বাচিত কোনো সদস্য বা উপনিবেশ থেকে যদি কোনো রাষ্ট্র তৈরি হয় তাহলে সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি পরিষদ হয় বা গণপরিষদ হবে। সেই গণপরিষদ পরবর্তী শাসনতান্ত্রিক বা সংবিধান তৈরি করবে, দেশ পরিচালনার নীতি তৈরি করবে। এই ধরনের গণপরিষদ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। কিন্তু পরপর বিরোধী মনোভাবের পরস্পর, কারণ কি কংগ্রেস এবং মুসলিম লীগ যেহেতু জাতি ধর্মগতভাবে একটি ভিন্ন মত পোষণ করেছে এবং দীর্ঘদিন তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্যতা সৃষ্টি হয়ে আছে, সেই কারণ তাদের মনোভাবের কারণে এই আলোচনায় কিন্তু তেমন একটা ফলাফল আসেনি। যার ফলে মন্ত্রী মিশন 1946 সালের 16 মে ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের লক্ষ্যে তাদের নিজস্ব চিন্তাধারা সম্মিলিত একটি পরিকল্পনা পেশ করে। এই পরিকল্পনাটাই ইতিহাসে বা ব্রিটিশ ভারতের সাংবিধানিক ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা নামে খ্যাত। তো মন্ত্রী মিশন পরিকল্পনার যে বিষয়গুলো ছিল আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। যে মন্ত্রী মিশনের পরিকল্পনার মধ্যে অর্থাৎ তাদের চিন্তা চেতনার মধ্যে ভারতের রাজনীতি, শাসনতান্ত্রিক অর্থাৎ সার্বিক সমস্যার একটা নিয়ম বা একটা রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন এবং দিয়েছিলেন, যাওয়ার সময় সেটা দিয়ে যায়। তো এই পরিকল্পনাটাকে 3টি ভাগে ভাগ করা যায়। 3টি অংশ ছিল। একটা হচ্ছে ভবিষ্যৎ সংবিধান কি হবে ভারতের, সেই সম্পর্কিত একটা সুপারিশ তারা করেছিলেন। দ্বিতীয় হচ্ছে
গণপরিষদ সংক্রান্ত একটি প্রস্তাব ছিল, যেটা আমরা আলোচনা একটু আগেই নিয়ে এসেছিলাম, যে গণপরিষদের বিষয়টা, যেহেতু তারা এই সমস্ত প্রস্তাবগুলো শুনেছিল, তাহলে তারা এখানে ৩টা বিষয় মূল আইডেন্টিফাই করে ফেললো, চিহ্নিত করলো, যে আসলে এই ৩টি বিষয় যদি সমাধান করা সম্ভব হয়, তাহলে ভারত উপমহাদেশের এই সংকটগুলো নিরসন করা সম্ভব হবে। আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার, কারণ এই ৩টা বিষয়টা মোটামুটি এই ২টি গুরু দলের মধ্যে কোনো ধরনের মতৈক্য তৈরি হয়নি। তো ভবিষ্যৎ সংবিধানের বিষয়ে ভারতের এখানে আবার এই পরিকল্পনাকে ২টি ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে স্বল্পমেয়াদী ছিল, আর একটা ছিল তোমার দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাহলে আমরা ৩টা বিষয় নিয়ে আলোচনা একটু করার চেষ্টা করি। তো এই পরিকল্পনার বিষয়গুলো ভারতের বিভিন্ন প্রদেশের রাষ্ট্রগুলোর মধ্যে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা হবে, এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র দেশের প্রতিরক্ষা, যোগাযোগ, বৈদেশিক সম্পর্ক, এই ৩টি বিষয় ন্যস্ত থাকবে। কেন্দ্রীয় সরকার তার ব্যয়ভার মেটানোর জন্য অর্থ সংগ্রহ করার ক্ষমতা রাখবে। এখন এই যে ৩টি বিভাগ যে সরকার করার চেষ্টা করবে গণপরিষদের বা এই চিন্তা চেতনার মধ্যে, সেটা আমরা এবং কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত ছাড়া অন্য সকল বিষয়ের উপর প্রাদেশিক সরকারের কর্তৃত্ব থাকবে। তার কারণ কি, প্রাদেশিক সরকার এখানে কিছুটা যেটা আমরা বলছি যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হয়তো এখানে থাকবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে ধরনের বিধিবিধান থাকে সেইগুলো এখানে রাখার চিন্তা ভাবনা করলো, বা তাদের সুপারিশ এটা ছিল। তৃতীয়ত হচ্ছে ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যর প্রতিনিধিদের নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা ও শাসন বিভাগ গঠিত হবে। কেন্দ্রীয় আইনসভায় কোন সম্প্রদায়ের প্রধান মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট তা গ্রহণ করতে হলে স্বার্থ সংশ্লিষ্ট সম্প্রদায়ের ভোট দানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। অর্থাৎ সেখানে এটা তারা যারা সংখ্যালঘু থাকবেন, তাদের বিষয়টা তাদের উপরে ছেড়তে হবে, এবং তাদের উপরে যদি আইন প্রণয়ন করতে হয়, তাহলে অবশ্যই তাদের মতামত নিতে হবে, এর বাইরে চিন্তা করার সুযোগ নেই। ব্রিটিশ ভারতের প্রদেশগুলোকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এখন এই যে ৩টি ভাগে প্রদেশ ভাগ করা হলো, এই ৩টি প্রদেশের ভাগ করার মধ্য দিয়ে সেখানে গ্রুপ করা হলো, ABC ৩টা গ্রুপ করা হয়েছে। এ গ্রুপ হলো, এ গ্রুপে যারা থাকবে মাদ্রাস, বোম্বাই, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও যুক্তপ্রদেশ, এই ৬টি হিন্দু প্রধান প্রদেশ, এই ধরনের প্রদেশগুলো নিয়ে এ গ্রুপ। বি পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু। উত্তর পশ্চিম ভারতের মুসলিম প্রধান এই ৩টি দেশ, কারণ এইগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা। আর গ্রুপ সি বাংলা ও আসাম, পূর্ব ভারতের মুসলিম প্রধান অংশ, অর্থাৎ আমরা আমাদের বর্তমানে যে অংশটা, সেই অংশর অবস্থান। তা এখানে প্রতিটি গ্রুপ তাদের স্বতন্ত্রতা লাভ করবে, এবং কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত বিষয়গুলো ছাড়া এরা আর পূর্ণ ক্ষমতা লাভ করবেন। প্রতিটি গ্রুপের আলাদা শাসন বিভাগ, আইন বিভাগ থাকবে, যা প্রাদেশিক শাসন নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের উপর প্রাদেশিক সরকারের কর্তৃত্ব থাকবে না। ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যের প্রতিনিধিদের নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা ও শাসন বিভাগ গঠিত হবে। অর্থাৎ ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্যের প্রতিনিধিদের যুক্ত আইনসভা যেটা হবে, যুক্তরাষ্ট্রীয় যে আইনসভাটা হবে যুক্তরাষ্ট্রীয়, সে আইনসভাটা এই উভয় প্রতিনিধি দল থাকবেন। কেন্দ্রীয় আইনসভার কোনো সম্প্রদায়ের যেটা মৌলিক স্বার্থ যদি
বিঘ্নিত হয়, সেখানে অবশ্যই তাদের সমর্থনের প্রয়োজন হবে, প্রয়োজনে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে। এখানে আমরা সকল গ্রুপের প্রতিনিধি সমন্বয়ে গণপরিষদ গঠন করা হবে, যেটা যুক্তরাষ্ট্রীয় শাসন তন্ত্র রচনা করবে এবং করার অধিকার তাদের থাকবে। 10 বছর পর প্রদেশ ও আইনসভার সম্মতিক্রমে সংবিধান সংশোধন কিংবা পুনর্বিবেচনা করা যাবে, এই মর্মে যুক্তরাষ্ট্রীয় সংবিধানে একটি ধারা থাকবে। অর্থাৎ শাসনতান্ত্রিক যে অবস্থানটা থাকবে সেখানে কেমন হবে সেই বিষয়টা একটি গুরুত্ব দিয়ে এখানে তারা উল্লেখ করেছেন। যে কোনো প্রদেশের সংবিধান রচিত হওয়ার পর সংশ্লিষ্ট গ্রুপ থেকে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ ভারতের নতুন শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত গভর্নর জেনারেল কর্তৃক ভারতবর্ষের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এখানে যতদিন যতদিন শাসনতন্ত্র প্রণীত না হয়, সংবিধান অর্থাৎ শাসনতন্ত্র, দ্যাটস মিনস সংবিধান, কনস্টিটিউশন, তো সংবিধান তৈরি না হলে সেটা গভর্নর জেনারেল এর আন্ডারে তিনি রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দল যেটা বিদ্যমান ছিল ভারত উপমহাদেশে, অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ, তাদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যেটা নিয়ে ওই সময় একটি ব্যাপক বিরোধ দেখা যাচ্ছিল যে আসলে কি হবে সরকারের পরিস্থিতি। তখন তারা বলল যে গভর্নর জেনারেলের আন্ডারে বা গভর্নর জেনারেলের এখতিয়ারের মধ্যে থাকবে, তাদের নিয়ে তিনি একটি সভা গঠন বা গণপরিষদ গঠন করবেন। প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় গঠনের পর দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হবে এবং দেশীয় রাজ্যগুলো তাদের ভবিষ্যৎ সম্পর্কে নির্ধারণের নিমিত্তে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করবে। মূলত ব্রিটিশ সরকার এদেশ থেকে চলে যাওয়ার যে একটা মানসিকতা ছিল, সেটা এটা থেকে বোঝা যায় যে যতদিন এই ব্রিটিশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ থাকবে ততদিনই, যতদিন তাদের ভবিষ্যৎ সংবিধান নির্মিত না হবে বা আলাপ আলোচনা করে একটা সমাধানে না পৌঁছায়। এখানে আমরা একটা ছক দেওয়ার চেষ্টা করেছি, ছক দিয়েছি, যেটা ক গ্রুপের আসনে সাধারণত কে কে থাকবে, কারা থাকবে। তখন আমরা যে এ বি সি, ক গ্রুপের আসন এ বি সি করা হয়েছে। এ বিতে যারা ওই যে 5টি মাদ্রাজ, বোম্বে, যুক্তপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অর্থাৎ এখানে যে 5-6টি প্রদেশের কথা বলা হয়েছে তাদের আসন কেমন হবে। অর্থাৎ শুধু এখানে আসন বলতে শুধু মুসলমানদের আসন না বা অমুসলমানদের আসন না, মুসলমান এবং অমুসলমান যারা এখানে থাকবে তারা গণপরিষদে কি ধরনের আসন পাবে বা পরবর্তীতে তোমার প্রদেশে তাদের কি ধরনের আসন থাকবে তার একটা ছক এখানে হিসাব এখানে সেই সময়ও কিন্তু এই মন্ত্রী মিশন পরিকল্পনা দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে খ গ্রুপের আসনের তালিকাও কিন্তু আমরা একইভাবে লক্ষ্য করি। তবে খ গ্রুপে দেখো যে সেখানে মুসলিম অমুসলিম ছিল, কিন্তু খ গ্রুপে কিন্তু শিখও আসছে। কারণ কি, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধ প্রদেশে কিন্তু এইসব প্রদেশে কিন্তু শিখদের অবস্থান আছে। পাঞ্জাবে বিশেষ করে শিখরা বেশি। এখনো পাঞ্জাব অধ্যুষিত তারা যে প্রদেশ গঠন করার চেষ্টা করে, রাজ্য গঠন করার চেষ্টা করে থাকে, পাঞ্জাবদের একটি খালিস্তান নামে কিন্তু এখনো একটি আন্দোলন আছে শিখদের। শিখরা কিন্তু এখনো সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখি এটা হচ্ছে খ গ্রুপের আসনের তালিকা। নাম্বার সি অথবা গ গ্রুপের যে আসনের একটি তালিকা, অর্থাৎ বাংলা, বিহার বাংলা, আসাম, এই দুইটা প্রদেশের কথাই বলা হয়েছে। তো যেহেতু বাংলা এবং আসাম, এখানে মুসলমানদের সংখ্যাটাই মূলত, বিশেষ করে বাংলাতে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, সেই কারণে মুসলমানদের আসনও বেশি হয়েছে। আর আসামের আসন কম হয়েছে, কারণ আসামে মুসলিম শাসনের ভাগটা, মুসলমানদের অবস্থানটা কম। অর্থাৎ আমরা এই 3টি গ্রুপের যে আসনের হিসাবটা যদি বলতে চাই, তাহলেও দেখি
জনগোষ্ঠী যারা সংখ্যাগরিষ্ঠিত জনগোষ্ঠী যে ধর্মের বেশি, তাদের আসন সংখ্যা আমরা সেখানে বেশি দেখছি। তো এই আলোচনা পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে আসলে এর এই ক্যাবিনেট মিশন যখন আসলো, তখন যে তারা যে প্রস্তাব বিভিন্নভাবে দিয়েছিল, তখন কিন্তু এই প্রস্তাবগুলোর মধ্যে যে দুইটি দল ছিল, কংগ্রেস এবং মুসলিম, তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। সেই প্রতিক্রিয়া যদি আমরা একটু আলোচনা করার এই সুযোগ করি, তাহলে আমরা দেখছি যে 1946 সালের এই মন্ত্রী মিশন পরিকল্পনা পরোক্ষভাবে আসলে পাকিস্তান রাষ্ট্র হওয়ার যে চিন্তা চেতনা, সেটার বহিঃপ্রকাশও বলা হয়। কারণ যদিও এই পরিকল্পনার পাকিস্তান নামে কিন্তু কোনো উল্লেখ ছিল না, তারপরেও যে গ্রুপিং ব্যবস্থা এখানে করা হয়েছে, আমরা এ বি সি, এই গ্রুপিং ব্যবস্থা যেটা আমরা করেছি, বা সরি, এই গ্রুপিং ব্যবস্থার যে পরিকল্পনা মন্ত্রী মিশন পরিকল্পনা করেছিলেন, সেখানে যে আসনের ভাগটা ছিল, সেই আসনের ভাগটা দিকে যদি আমরা একটু নজর করি, তাহলে এই দেখতে পাই যে এই গ্রুপগুলো নিজস্ব সংবিধান, সাম্প্রদায়িক প্রশ্ন মীমাংসা বা সম্প্রদায়ের সমর্থন ইত্যাদি মুসলমানদের আলাদা সত্তা বা দাবির একটি স্বীকৃতি বলে গণ্য করা হচ্ছে। কারণ যে প্রদেশে মুসলমানদের জনগোষ্ঠীর সংখ্যা বেশি, তাদের সেখানে আসন সংখ্যাও কিন্তু বেশি দেখা গেছে। সেই কারণে এটা বলাই যেতে পারে যে এটা একটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। মন্ত্রী মিশন পরিকল্পনা পর্যালোচনা শেষে মুসলিম লীগ কিন্তু এর ভিতরে কিছুটা তাদের আশার আলো দেখেছিল। কারণ মুসলিম লীগ যে পরিকল্পনা, অর্থাৎ জিন্নার যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি আলাদা, বা 1940 সালে লাহোর প্রস্তাবের যে ভিত্তি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আলাদা একটি রাষ্ট্র গঠন করা হবে, ঠিক সেই রকমই কিন্তু আমরা এই এবিসি গ্রুপের মধ্যে একটি অবস্থান দেখছি মুসলমানদের বিষয়। সেই কারণে মুসলিম লীগ তাদের পরিকল্পনার একটা স্বীকৃতি বলে গণ্য করা শুরু করলেন। শুধু তাই না, শুধু তাই মুসলিম লীগ কি করলো যে 1946 সালের এই মন্ত্রী মিশন যে পরিকল্পনা গ্রহণ করতে রাজি হলো। তারা দেখলো যে ঠিক আছে, বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে দেখলো যে মন্ত্রী মিশনের যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে আমাদের পরিকল্পনার একটা মিল খুঁজে আমরা পাচ্ছি। সেই কারণে তারা এই পরিকল্পনা গ্রহণ করতে রাজি হয়। যদিও এই পরিকল্পনায় পাকিস্তান দাবি সরাসরি প্রত্যাখ্যান হলো যে আলাদা রাষ্ট্র সেটা না, কিন্তু তারা ভাবলো যে আমরা যদি এই পরিকল্পনাটাকে আপাতত গ্রহণ করতে পারি, তাহলে আমাদের যে পাকিস্তান দাবি ছিল, সেই দাবিটা হয়তো আমরা অদূর ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারবো। এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু তারা এটাকে গ্রহণ করলেন। তাছাড়া তারপরেও খ ও গ গ্রুপের মধ্যে পাকিস্তানের ভিত্তি নিহিত থাকায় লীগ এই পরিকল্পনাটা আমরা একটু আগেই বললাম যে গ্রহণ করা শুরু করলো, বা চিন্তা করেছে এবং গ্রহণ করেছিলেন। মুসলিম লীগের মনে করেছিল মন্ত্রী মিশন যে পরিকল্পনা, এই পরিকল্পনার মাধ্যমে তাদের যে গ্রুপিং ব্যবস্থা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সেখানে সংবিধান প্রণয়নের ক্ষমতা এবং পরিকল্পনার মধ্যে বাধ্যতামূলক গ্রুপিং ব্যবস্থা, প্রদেশের নিজস্ব সংবিধান, স্বায়ত্তশাসন প্রভৃতি তারা বাস্তবায়ন করতে পারবে। অর্থাৎ এখানে যদি এই গ্রুপিং ভিত্তিতে হয়, তাহলে মন্ত্রী মিশনরা যে পরিকল্পনা করেছিল, সেখানে মুসলমানদের নিজস্ব চিন্তা, নিজস্ব শাসনতন্ত্র এগুলো প্রণয়ন করতে পারবে। এই ধরনের একটি ভাবনা কিন্তু মুসলিম লীগের মধ্যে হয়েছিল। তাছাড়া মুসলিম লীগ আরো মনে করলো যে 10 বছর পর যদি শাসনতন্ত্র পুনর্বিবেচনা, ওখানে একটি ধারা আছে, শাসনতন্ত্র পুনর্বিবেচনা করার অধিকার বলে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ যে প্রদেশগুলোকে ভারত ইউনিয়ন হতে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করার যে অধিকার মন্ত্রী মিশন পরিকল্পনায় দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত সেটা পাকিস্তান তৈরি করার জন্য বা পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে তারা মনে করলো। অর্থাৎ তাদের
মুসলিম লীগ এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম লীগ এটা এক ধরনের ইতিবাচক দিক থেকে নিয়েছে। আমরা পরবর্তীতে আমরা একটু কংগ্রেসের দিকে দেখি। কংগ্রেস কিন্তু আসলে এই মন্ত্রী মিশন পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করে, তারা পুরোপুরি এটাকে গ্রহণ করেনি। কারণ কংগ্রেস মন্ত্রী মিশনের যে গ্রুপিং ব্যবস্থা মেনে নিতে অস্বীকৃতি জানালো। তাছাড়া কংগ্রেস মনে করলো যে এই ব্যবস্থার মূল যদি গৃহীত হয় তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়বে। তাছাড়া এই ব্যবস্থার ফলে কোনো কোনো প্রদেশের প্রতি কোনো কোনো সংখ্যালঘু শ্রেণীর প্রতি অবিচার করা হবে। সেই কারণে কিন্তু কংগ্রেস একটি প্রস্তাবও করেছিল যে যদি এই গ্রুপিং ব্যবস্থাটা থাকে তাহলে সেই প্রদেশের কিন্তু অনুমতি নিতে হবে, অর্থাৎ সেই প্রদেশের একটি অনুমতি নিতে হবে। সেই প্রদেশের অনুমতি, দ্যাটস মিন সেই প্রদেশের জনগোষ্ঠী এই ব্যবস্থা মেনে নেয় কিনা বা এই প্রদেশের মধ্যে যেতে চায় কিনা। তো এই ধরনের একটি তাদের পরিকল্পনাগুলো দিয়ে তারা দিয়েছিলেন, এই জন্য তারা কিছুটা গ্রহণ করলো, কিছুটা প্রত্যাখ্যান করেছিল। যাই হোক, দুটি দলের মধ্যেই আমরা দেখছি যে এই মন্ত্রী মিশন পরিকল্পনা নিয়ে দুই ধরনের মতামত আছে, অর্থাৎ খুবই বেশি একমত গ্রহণ করতে পারেন নাই। যে কারণে মন্ত্রী মিশনটা ব্যর্থতার একটা বাণী, ব্যর্থতার একটি বার্তা আমরা সে সময় লক্ষ্য করছি। তো ব্যর্থ হলো কেন, তার একটি কারণ আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। এই অর্থাৎ 1946 সালের ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনাকে ভারতীয় সংবিধান সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো মনে করা হয়েছিল এবং ব্রিটিশ সরকারও কিন্তু এটা প্রচার করছিল যে এতগুলো মিশন বা এতগুলো যে মিশন বা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনাগুলো কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন না হয় এই মন্ত্রী মিশন পরিকল্পনা আমরা প্রেরণ করেছি এবং মিশন তারা এটাকে একটি যুক্তিসঙ্গত এবং সুষ্ঠু পরিকল্পনা বলেও প্রচার শুরু করেছে। কিন্তু মন্ত্রী মিশন পরিকল্পনাকে সতর্ক দৃষ্টিতে যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় এই পরিকল্পনা 1942 সালের কিরিস মিশন পরিকল্পনার পুনরাবৃত্তি বলে অভিহিত করা হয়। কারণ কিরিস মিশনে যে ধরনের চিন্তা ভাবনা বা যে ধরনের প্রস্তাবগুলো ছিল সেই একই ধরনের প্রস্তাব কিন্তু আমরা কিরিস মিশনকে মন্ত্রী মিশন পরিকল্পনাও কিন্তু পাচ্ছি। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পেছনে যেসব কারণ কে যুক্তিসঙ্গত মনে করা হয় বা যেসব কারণকে আমাদের মনে হয়েছে যে এইটা একটা বড় বাধা, সেটা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে মুসলিম লীগ এবং কংগ্রেসের বিরোধিতা। কারণ মুসলিম লীগ মেনে নিয়েছে একদিক থেকে, আবার আবার একটা বিষয় আছে যে মুসলিম লীগ মনে মনে মেনে নিলেও প্রকাশ্যভাবে কিন্তু তারা বলছে না। তার কারণ কি, এই পরিকল্পনায় মুসলিম লীগের যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল পাকিস্তান দাবি, সেটা সরাসরি কিন্তু এই মিশন এই মিশন হচ্ছে প্রত্যাখ্যান করে দিল। আবার কংগ্রেস যে গ্রুপিং ব্যবস্থার কথা একটু আগে বললাম যে তাদের এই জায়গায় আপত্তি ছিল। তাই এই দুইটি দলের দ্বিমত পোষণ করার কারণে এই পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তো কংগ্রেস যেভাবে প্রত্যাখ্যান করছিল, কারণ কি যে কংগ্রেস স্বাধীন, কংগ্রেসের এখানে আরেকটি ধারণা ছিল যে এটা একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মধ্যে যাবে। তার কারণ কংগ্রেস স্বাধীন অখণ্ড গণতান্ত্রিক ভারতের শাসনতন্ত্র প্রণয়নের জন্য প্রস্তাবিত গণপরিষদে যোগদান করতে তারা স্বীকৃতি বা স্বীকার করলো যে ঠিক আছে, আমরা এখানে আমাদের পরিকল্পনা মতো আমরা আগাতে পারি কিনা। এবং সেইভাবে কিন্তু তারা বলছে যে হ্যাঁ, দাবি আমরা এইটুকু আপত্তি আছে, এতটুকু আপত্তি নেই। কিন্তু যেহেতু একেবারে সহমত পোষণ করা সম্ভব হয়নি, আবার ইতিমধ্যে ভারত এবং ভারতের যে সাম্প্রদায়িক, বারবার এই কথাটি আমরা বলার চেষ্টা করছি এই জন্য যে ব্রিটিশ সরকারের সময় ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিটা একদম শেষের দিকে, অর্থাৎ 40 সালের পরে বা বিশেষ করে 35 সালে ভারত শাসন আইনের পরে আরো বেশিটা ফাটল ধরা শুরু হয়ে গেল।
তো এই কারণে এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার জন্য এই দুইটি দল কখনোই সহমত হয়নি বলে পরিকল্পনাটি আসলে গৃহীত হয়নি। সেকেন্ড বা দ্বিতীয় যে কারণের কথা আমরা বলছি সেটা হলো সংবিধানের অগণতান্ত্রিক প্রকৃতি। মন্ত্রী মিশনের উপর ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার একটি দায়িত্ব অর্পণ করা হয়েছিল, কিন্তু তার সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটে কর্তৃক নির্বাচিত প্রাদেশিক আইনসভার প্রতিনিধিদের মধ্য থেকে গণপরিষদের সদস্য নির্বাচনের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে না সবার ভোটে কিন্তু নির্বাচিত হবে না, কিছু ভোটে নির্বাচিত হবে, কারণ যে ভোট আছে সে ভোটেরও একটা কিন্তু ইয়ে করে ফেলা হলো, ক্লাসিফিকেশন করা হলো। তাছাড়া গণপরিষদের মোট সদস্যের মধ্যে 93 জন প্রতিক্রিয়াশীল সামন্ততান্ত্রিক রাজন্যবর্গের প্রতিনিধি হয় পরিষদের গণতান্ত্রিক প্রকৃতি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করার অবকাশ রয়ে যায়। অর্থাৎ জমিদারি শ্রেণীদের মধ্যে যে প্রতিক্রিয়াশীল সামন্ততান্ত্রিক যারা এই ধরনের অবস্থাকে মেনে নিতে চায়নি, অর্থাৎ এখানে শাসনতন্ত্রের একটি গণতান্ত্রিক ভাবনার অভাব আমরা লক্ষ্য করছি। গণতান্ত্রিক ভাবনার লক্ষ্য করার মধ্য দিয়ে সংবিধানের জটিল এবং সামন্ততন্ত্রের পরিপোষণের ব্যবস্থা এখানে ছিল। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনায় দেশীয় রাজ্যগুলোতে গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। অর্থাৎ কিভাবে নির্বাচন হবে, সেটা গণতান্ত্রিকভাবে হবে না অন্য কোনো উপায় হবে, সেই ধরনের কোনো পন্থা বা উপায় বের করা হয়নি। বরং ক্ষমতা হস্তান্তরের পূর্বে তাদের উপর ব্রিটিশ সবসময় সর্বময় কর্তৃত্ব হ্রাসের কথা ঘোষণা করা হয়। যখন করবে তখন তাদের কথা একটি আলাদা। এই ঘোষণা ভারতীয়দের সামন্ততান্ত্রিক ব্যবস্থার স্বার্থে আঘাত হানে, কারণ এতদিন যে জমিদারি প্রথা চলে এসছে, এতদিন তারা যেভাবে শাসন করেছে সেই শাসনের অবস্থাটার পরিবর্তন হবে, যে কারণে সামন্ততন্ত্র যেটা ছিল, জমিদারি ব্যবস্থা ছিল, সেটার মূলে কিন্তু এক ধরনের আঘাত করা হয়েছিল। সেই আঘাতটাও এই ব্যর্থতার জন্য অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন। আবার এবং এইটাকে অনেকে বলছেন যে এটা একটা জটিল এবং অবাস্তব বিভাজন নীতি। মন্ত্রী মিশন পরিকল্পনার সমগ্র ভারতকে যে 4টি অঞ্চলে ভাগ করার কথা বলা বা 3টি অঞ্চলে ভাগ করার কথা বলা হয়েছে, কিন্তু এই পরিকল্পনাতে সংশ্লিষ্ট অঞ্চল সময়ে জনগণের কোনো মতামত গ্রহণ করা হয়নি। রজনীপাম দত্ত এই বিভাজন ব্যবস্থাকে অসম্ভব রকমের জটিল এবং সম্ভবত বাস্তবে অকার্যকর বলে মনে করেছেন। বিষয়টা হলো যে এটা যে বিভাজনটা গ্রুপের হয়েছে, সেখানে সেই অঞ্চলের সামগ্রিক জনগোষ্ঠী না হোক, সেই অঞ্চলের মোটামুটি যারা নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা কিন্তু করা হয়নি। তো যে কারণে যে বিভাজনটা সাধারণ জনগোষ্ঠী মেনে নিতে পারেন না, যে এই বিভাজন এইভাবে হলে আমাদের আর্থিক সামাজিক বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তাদের যে তাদের যে অর্থনৈতিক বা যে ধরনের কার্যক্রম এতদিন একটিভাবে পরিচালিত ছিল, এখন এই বিভাজনের ফলে সেটা আবার অন্যভাবে পরিচালিত হবে। তাহলে এই ধারণাগুলো থেকেই কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এই ধরনের একটা মতামত বিভিন্ন জায়গা থেকে পোষণ করা হচ্ছিল, যে জন্য রজনীকান্ত পাম দত্ত বিশাল ঐতিহাসিক তিনি বলেছেন যে এই বিভাজন ব্যবস্থাকে অসম্ভব রকমের জটিল এবং সম্ভবত বাস্তবে অকার্যকর বলে মন্তব্য করেছেন। বাস্তবায়ন হবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়। কারণ কি, বিভাজন করলেই হলো না,
সেটা স্থায়িত্ব হবে কিনা। তো সেই ধরনের অর্থাৎ বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে এই পরিকল্পনা, এই বিভাজন করতে ব্যর্থ হয়েছে। এই বিভাজন পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণেই এটাকে বিভাজনের নীতি তারা দূরদৃষ্টি দিয়ে বিচার করার কারণেই, অদূরদর্শিতা বিচার করার কারণেই কিন্তু এই বিভাজনটা, এই মিশনটা আসলে ব্যর্থ হওয়া আর একটি সফল কারণ বলে অনেকে মনে করছেন। তারপরে যে কেন্দ্রীয় সরকার হবে, অর্থাৎ মন্ত্রিপরিষদ পরিকল্পনায় কেন্দ্রের হাতে সীমিত ক্ষমতা রাখার পক্ষপাতী। অনেকের মতে এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারকে দুর্বল করবে এবং ভারতের তলানিত রাজনৈতিক জটিলতা নিরসনে ব্যর্থ হবে। কারণ কি, যে মন্ত্রিপরিষদ যে কেন্দ্রীয় হাতে খুব কম ক্ষমতা রাখার পক্ষপাতী ছিলেন, তবে কেন্দ্রের হাতে যদি কম ক্ষমতা থাকে তাহলে অবশ্যই কেন্দ্র অনেক সময় অনেক জটিল, অর্থাৎ প্রদেশে যদি কোনো সংকট দেখা যায়, সেই সংকট নিরসন করার জন্য যদি তার হাতে ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই এই চিন্তা চেতনাটা ব্যর্থ হতে বাধ্য, যেটা হয়েছিল তাই। তো রাজনৈতিক সংকট অবসানের জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার, কিন্তু মন্ত্রী মিশন এই সত্যটি উপলব্ধি করতে পারেন নাই। এর কারণ হলো যে এখন যে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার দুর্বল না, শক্তিশালী বলেই কিন্তু প্রাদেশিক সরকারগুলো এখনো তাদের বিচ্ছিন্নতা চিন্তা করতে পারে না, তাদের বিচ্ছিন্ন রাজনীতি চিন্তা করতে পারে না। তারা কেন্দ্রীয় সরকারের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে, নির্ভরশীলতা। সেই কারণে দুর্বল কেন্দ্রীয় সরকার নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব ছিল না। এখানে আহ, অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়ের ক্ষমতা হস্তান্তরের যে পরিকল্পনা ছিল এই মিশনের, সেটাও কিন্তু একটা দুর্বল দিক বলে মনে করা হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সময়ে ক্ষমতা হস্তান্তরের কোনো পদ্ধতি মন্ত্রী মিশন পরিকল্পনায় উল্লেখ নেই, কিভাবে হবে। তারা 1935 সালের সাংবিধানিক, অর্থাৎ ভারতের যে আইন ছিল, ভারত শাসন আইন ছিল, সেই আইনটাই বহাল রেখেছিল। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে বড়লাটের পুনর্গঠিত পরিষদ বলেই বর্ণনা করাই সমীচীন বলে মনে করছেন, কারণ বড়লাটের প্রয়োজনে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। এই জায়গায় একটা বড় ব্যর্থতা মন্ত্রী মিশন পরিকল্পনা। তারা কিন্তু পূর্বের একটি কথা বলেছেন, কারণ 1935 সালের আইনে আসলে বড়লাটের ক্ষমতা ছিল ব্যাপক। সেই কারণে এখন ক্ষমতা হস্তান্তর কোন পদ্ধতিতে হবে, সেটা কি বড়লাট থেকে হবে। এখন দেখছে ব্রিটেনের যদি বা বড়লাটের ক্ষমতা হস্তান্তর করার জন্য সর্বময় ক্ষমতা দিয়েই দেওয়া হয়, তাহলেই সেই পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন হওয়াটা সম্ভব না। এর কারণ হলো যে যেহেতু বড়লাট তার পছন্দ না হলে ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারতেন, আর ভেটো ক্ষমতা প্রয়োগ করা মানে কি, যে তার কর্তৃত্বটা সেখানে বহাল থাকছে। এই কারণে ক্ষমতা হস্তান্তরের কোনো রূপরেখা আমরা দেখতে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা যদি যথার্থভাবে পালন করা সম্ভব হতো, তাহলে হয়তো এই মিশনটা সাকসেস হতো এবং ভারতের এই স্বাধীন সংকটগুলো দূর করা সম্ভব ছিল। এখানে সার্বভৌমত্ব যেটা সৃষ্টি হয়েছিল, বলা হচ্ছে অসার্বভৌম গণপরিষদ সৃষ্টি, অর্থাৎ মন্ত্রী মিশন পরিকল্পনাকে সার্বভৌম ক্ষমতা প্রদান করেনি। গণপরিষদ যে কাজ করবে তার স্বাধীনতা ছিল না। কারণ হিসাবে বলা হয়েছে যে গণপরিষদ কর্তৃক রচিত যে সংবিধান যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ রাজ কর্তৃক অনুমোদিত না হবে ততক্ষণ পর্যন্ত তা কার্যকর করা যাবে না। একটি জটিল কথা এখানে নিয়ে আসা হলো যে গণপরিষদ সংবিধান তৈরি করলো বহুদিন যাবৎ, কিন্তু যদি অর্থাৎ ব্রিটিশ কর্তৃক অনুমোদিত না হয় তাহলে অবশ্যই সে ব্যর্থ হবে। আর যদি ব্যর্থই হয় তাহলে গণপরিষদকে অবশ্যই এই যে ক্ষমতা, যে সার্বভৌম ক্ষমতা, সেটা দেওয়া হয়নি। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি। আর ঘটাতে যখনই পারবে না তখন তো সেই পরিষদ একটি পরমুখ্যব্যক্তি হিসেবে কাজ করবে। এই পরমুখ্যব্যক্তি হিসেবে যখনই কাজ করবে সেটা অবশ্যই সেই যার মুখাপেক্ষি হবে তার স্বার্থটা সংরক্ষিত হবে। যেই স্বার্থ সংরক্ষিত হওয়ার একটি পন্থা ছিল বলেই এটাকে গ্রহণ করা সম্ভব হয়নি ভারতীয় উপমহাদেশের।
আমরা শেষের যে বিষয়গুলো এখানে আলোচনা করতে চাই সেটা হলো, শেষ যে আলাপ করে আজকের মতো এখানে শেষ করতে চাই সেটা হলো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মতদ্বন্দ্ব এবং মিশনের দূরদর্শিতার অভাবে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়। দ্বন্দ্ব তো আছেই, তাছাড়া মন্ত্রী মিশন পরিকল্পনা যে চিন্তা, যে ভাবনা নিয়ে আসছিল সেটা বাস্তবিক ছিল না। এই দেশের প্রেক্ষাপটে, এই দেশের রাজনৈতিক চিন্তা চেতনার, এই দেশের সাধারণ মানুষের চিন্তা চেতনার মধ্যে ছিল না। এই কারণে তাদের দূরদর্শিতার প্রকট অভাবে এই পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু তারপরেও বলা যায় তদানীন্ত ভারতীয় রাজনৈতিক অগ্রগতি ক্ষেত্রে বা রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবগুলোর গুরুত্ব ও তাৎপর্যকে অস্বীকার করা কোনো সুযোগ নেই। কারণ এই পরিকল্পনা ব্রিটিশ ভারতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সময়ের মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল। জনসংখ্যা অনুপাতে গণপরিষদ গঠন পদ্ধতির নীতি গ্রহণ করে মন্ত্রী মিশন যে পরিকল্পনা ছিল তারা গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা পোষণ করেছিল। অর্থাৎ কোন দেশেই বা কোন প্রদেশেই কিন্তু আসলে এই সংকট সমাধান করার জন্য যে চিন্তা চেতনাটা তারা গণতান্ত্রিক ভাবে করেছে সেটা যে খুব বেশি খারাপ জিনিস তা না। তার কারণ সেখানে দেখা গেছে জনগোষ্ঠী, যে ধর্মের জনগোষ্ঠী যত বেশি তাদের আসন সংখ্যাও ঠিক ততই দেওয়া হয়েছে। তার মানে এক ধরনের গণতান্ত্রিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ এখানে এসেছে। সেই কারণে এই মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হলেও ভারতের ভবিষ্যৎ সংকট সমাধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে।